সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালোই আছো। আজকের অনলাইন ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি প্রিয়াঙ্কা শীল, সহকারী শিক্ষক, সার্বভৌমুখী উচ্চ বিদ্যালয়। যথানিয়মে আমি আজকে জীববিজ্ঞান ক্লাস করাবো, নবম ও দশম শ্রেণী, অধ্যায় দ্বিতীয়। পরবর্তী স্লাইডে যাই। দেখো আজকের পাঠ, জীবকোষ ও টিস্যু, উদ্ভিদ কোষের অঙ্গাণু। আমি এখানে একটা কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করে দেখো। হ্যাঁ, আমরা একটা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, মসৃণ ও এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়াস, অন্তঃকোষীয় ফাঁক, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম, কোষ গহ্বর এবং কোষ প্রাচীর। অর্থাৎ আমরা একটা সম্পূর্ণ উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি। আজকে পাঠ আমরা করব কি উদ্ভিদ কোষ সম্পর্কে এবং এর বিভিন্ন অঙ্গাণু ও এর কাজ সম্পর্কে জানব। চলো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী স্লাইডে যাই আমরা। দেখো আজকের এই পাঠে আমরা যা যা শিখব, কোষের প্রধান অঙ্গের নাম বলতে পারবে, উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে, কোষের প্রধান অঙ্গের কাজ ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ কোষীয় ক্রিয়াকলাপ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবে। কোষীয় উপাদানগুলো নিয়ে এবং এর কাজগুলো নিয়ে একটা সুস্পষ্ট ধারণা পাবে। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো নিচে চিত্রের মধ্যে দেখো কোষগুলো, অঙ্গগুলো দেখো। প্রথমে দেখা যাচ্ছে দেখো প্লাজমা মেমব্রেন, পাতলা যে অংশটা থাকে। তারপর আসছে কি সাইটোপ্লাজমীয় ধাত্র, এই যে ছোপ 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 দেওয়া আছে চারদিকে তরল, এটা হচ্ছে কি সাইটোপ্লাজমীয় ধাত্র। এই যে হাড়ের মতো কতগুলো অঙ্গ দেখা যাচ্ছে, এটি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এর উপরে যেটি তেলতেলে আছে সেটি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এরপরে যে গোল বলের মতো একটা অঙ্গ দেখা যাচ্ছে, এখানে কয়েকটি অঙ্গ নিয়ে এই অঙ্গটি গঠিত, সেটি হচ্ছে কি নিউক্লিয়াস। এখানে কি কি দেখা আছে যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ফাঁকা অংশ আছে সেটি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, ভিতরের অংশে আছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী আছে, ক্রোমাটিন তন্তু আছে যে সুতার মতো অংশগুলো দেখা যায়, তারপর নিউক্লিওপ্লাজম আছে ভিতরে। এবার দেখো এই কোষগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু কতগুলো ফাঁকা ফাঁকা জায়গা আছে, এই জায়গাগুলোকে বলা হয় অন্তঃকোষীয় ফাঁক। এখানে একটি অঙ্গ দেখা যাচ্ছে আঙুলের মতো, এখানে কতগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি গলজি বস্তু। এখানে কতগুলো ডিম্বাকৃতির কতগুলো অঙ্গ দেখা যায়, এগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। এবং এখানে আরো কতগুলো অঙ্গ দেখা যাচ্ছে, এখানে চাকতির মতো অবস্থিত অঙ্গগুলোর ভিতরে খেয়াল করলে দেখা যাবে এগুলো চাকতির মতো অবস্থিত, এগুলো হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। এবং ভিতরে এই যে বিশেষ বিশেষ কতগুলো অঙ্গ আছে, এগুলো হচ্ছে কি লাইসোজোম। কোষ প্রাচীর, যে প্রাচীরগুলো আছে এগুলো হচ্ছে কি কোষ প্রাচীর। মাঝখানে যে ফাঁকা অংশ আছে সেটি হচ্ছে কি কোষ গহ্বর। কোষ প্রাচীর, তাহলে আমরা কতগুলো অঙ্গ দেখতে পেলাম, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, গোলজি বস্তু, কোষ গহ্বর, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ এই অঙ্গাণুগুলি নিয়েই আমাদের কি কোষ গঠিত, উদ্ভিদ কোষ গঠিত। এবার চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো একটু পরিষ্কার করে দেখে নিই কোন অঙ্গাণুগুলো দেখতে কি ধরনের। পরবর্তী স্লাইডে যাই আমরা। এটি হচ্ছে কোষ প্রাচীর, ভালো করে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কোষ প্রাচীরটা কয় স্তর বিশিষ্ট, এটি হচ্ছে কোষ প্রাচীর, দ্বিস্তর বিশিষ্ট কোষ প্রাচীর। এখানে দেখো কোষ প্রাচীরের ভিতরে কতগুলো কি ভাঁজ হয়ে অংশ থাকে, এটি হচ্ছে কি কোষ ঝিল্লি, এর নাম হচ্ছে কি ঝিল্লি, কোষ ঝিল্লি। এবার আছো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। দেখো ভাঁজ হয়ে অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে মানে কোষের অঙ্গাণুগুলো বিশেষভাবে দেখতে কি ধরনের হয় সেই সম্পর্কে একটা আমরা কি পাচ্ছি ধারণা পাচ্ছি। এই যে ঝিল্লি আছে, তারপর এই যে ভাঁজ হওয়া অংশগুলো,
অক্সিজোম, ম্যাট্রিক্স, ভাঁজ হয়ে আছে ম্যাট্রিক্স, এগুলো সবগুলো সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর পরবর্তীতে দেখি, হ্যাঁ, এটি হচ্ছে কি প্লাস্টিড। এটি হচ্ছে কি প্লাস্টিড। এটি হচ্ছে কি গোলজি বস্তু। এবার আসি, এটি হচ্ছে অবশ্যই কি নিউক্লিয়াস। এটি হচ্ছে কি লাইসোজোম। এটি হচ্ছে কি সেন্ট্রোজোম। এটি হচ্ছে কি ক্রোমোজোম। অর্থাৎ বেসিক্যালি এই 8টা উপাদানই প্রধানত বিদ্যমান থাকে কোথায়? একটি কোষের মধ্যে। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। কোষ প্রাচীর সম্পর্কে আমরা জেনেছি। দেখো এখানে কোষ প্রাচীরটা কয় স্তর বিশিষ্ট? এটি এটি বহিঃস্তর, মধ্যস্তর এবং কি অন্তঃস্তর। মধ্যপর্দা এবং গৌণ প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দা এবং প্রাথমিক প্রাচীর। তাহলে এটি কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এই প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে, যাকে কোষকূপ বলে। এটি পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এছাড়াও এটি কোষকে দৃঢ়তা প্রদান করে। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমাদের কোষকে দৃঢ়তা প্রদান করার অন্যতম অঙ্গাণু হচ্ছে কি কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের বাইরের কোষ প্রাচীরটা মৃত থাকে, প্রায় মৃত থাকে, সম্পূর্ণ মৃত নয়, প্রায় মৃত থাকে। তাহলে আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানলাম। এবার চলো পরবর্তী স্লাইডে যাই। প্রোটোপ্লাজম। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে বলা হয় কি প্রোটোপ্লাজম। এই থকথকে বস্তুটা থাকে কি প্রোটোপ্লাজম। কোষঝিল্লি দিয়ে ঘেরা সবকিছু প্রোটোপ্লাজম। এমনকি কোষঝিল্লি নিজে ও প্রোটোপ্লাজমের অংশ। এছাড়াও এর মধ্যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু নিউক্লিয়াস আছে। অর্থাৎ কি খেয়াল করে দেখো, মানে প্রাণী কোষের ক্ষেত্রে এটা প্রোটোপ্লাজম হতে পারে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হচ্ছে কি প্রোটোপ্লাজম থকথকে অস্বচ্ছ কোষঝিল্লির মতো একটা অঙ্গাণু। এটা প্রাণী কোষেও দেখা যায়, উদ্ভিদ কোষেও দেখা যায়। এবার চলো কোষঝিল্লি। প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তর স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বলে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। এটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এই আঙ্গুলের মতো অংশগুলোকে বলা হয় মাইক্রোভিলাই এবং এর মাঝখানে কতগুলো ফাঁকা তারের মতো দেখা যাচ্ছে। দেখো এটা হচ্ছে অন্তঃকোষীয় স্থান। তাহলে আমরা কোষঝিল্লি সম্পর্কেও জানলাম। এবার চলো আমরা সবচাইতে ইম্পর্টেন্ট, উদ্ভিদ কোষের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই প্লাস্টিড। উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গ যা উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে প্লাস্টিড বলে। তাহলে প্লাস্টিডের গুরুত্ব অনেক। দেখো এখানে বহিঃস্তর আছে, অন্তঃস্তর আছে, স্ট্রমা আছে, চাকতির মতো যে ভাঁজ হয়ে অংশগুলো একসাথে থাকে, স্ট্রমা আছে, গ্রানাম আছে, গ্রানাম ল্যামেলাম আছে, একসাথে এদেরকে গ্রানাম ল্যামেলাম বলা হয় এবং আলাদা আলাদা ভাবে চাকতিগুলোকে বলা হয় কি গ্রানাম। দেখো সাহায্য করে, এটি 3 ভাগে বিভক্ত: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এটি এক একটি রঙের জন্য এক একটি প্লাস্টিড কার্যকরী ভূমিকা পালন করে। সবুজ রঙের জন্য প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। অর্থাৎ যে সকল সবজি অথবা ফল অথবা শস্য উপাদান সবুজ ধরনের হয়, অর্থাৎ এখানে ক্লোরোপ্লাস্টের আধিক্য আছে বিধায় প্লাস্টিড আছে বিধায় ক্লোরোপ্লাস্ট প্লাস্টিডের আধিক্য আছে বিধায় এটি দেখতে সবুজ রঙের হয়। আমরা সাধারণত কাঁচা পেঁপের খোসা সবুজ দেখি, এর বোটাটা সবুজ দেখি, অর্থাৎ এখানে ক্লোরোপ্লাস্ট প্লাস্টিডের আধিক্য থাকায় এটি সবুজ দেখায়। এটি বিভিন্ন রং, ক্রোমোপ্লাস্ট দেখো এটি বিভিন্ন রঙের হয়, যারা ফলের উদ্ভিদ বিভিন্ন অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। সাধারণত ক্রোমোপ্লাস্ট হলুদ বর্ণের জন্য হলুদ বর্ণ করে তুলে। ফুল, পাতা কোনটি হলুদ, কোনটিতে নীল, আবার কোনটিতে লাল দেখায়। অর্থাৎ কমলাকার পাকা আমের ভিতরে যে লালচে বর্ণ থাকে এবং উপরে যে খোসাটা লাল হলুদ হয়ে যায়, এগুলো সম্পূর্ণ কার আধিক্যের কারণে হয়ে থাকে?
ক্রোমোপ্লাস্ট এটি বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা রাখে বিধায় এটি বিভিন্ন রং প্রদর্শন করে। আবার দেখো, যেসব প্লাস্টিডে রঞ্জক পদার্থ থাকে না তাকে লিউকোপ্লাস্ট বলে। আমরা কাঁচা পেঁপেকে খেয়াল করে দেখব, কাঁচা পেঁপের ভিতরের অংশটা সাদা, লাউয়ের ভিতরের অংশটা সাদা, চাল কুমড়োর ভিতরের অংশটা সাদা। আমরা কাটলে আমরা যদি কাঁচা পেয়ারা কাটি, কাঁচা পেয়ারের ভিতরে মাংসল অংশটা সাদা থাকে। তাহলে এখানে কোন প্লাস্টিডের আধিক্য থাকে? এখানে লিউকোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকার কারণে এটি বর্ণহীন হয়। কারণ এই প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না, তার কারণে এটি কোনো বর্ণময় হয় না। এবার আসো গোলজি বস্তু। এটি প্রধানত প্রাণী কোষে পাওয়া যায় না, তবে অনেক উদ্ভিদ কোষে এদেরকে দেখা যায়। জীবকোষের বিভিন্ন পদার্থ নিঃসৃত করে এবং প্রোটিন সঞ্চয় করে রাখে। এটি কয়েক ধরনের ভেসিকল তৈরি করে। অর্থাৎ এটি কি সম্পূর্ণ ধরনের প্রাণী কোষে মানে কি নাই, প্রাণী কোষে অনুপস্থিত থাকে, তবে এটা উদ্ভিদ কোষে প্রোটিন সঞ্চয় করে এবং বিভিন্ন ধরনের হরমোনাল পদার্থ নিঃসৃত করে। এবার আসো কোষ গহ্বর। বড় একটা কোষ গহ্বর দেখা যায়। কোষের মধ্যে যে ফাঁকা স্থান দেখা যায় তাকে কোষ গহ্বর বলে। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি বৈশিষ্ট্য। এর প্রধান কাজ হলো কোষস্ত্র ধারণ করা। এছাড়া অজৈব লবণ, আমিষ, শর্করা, পানি ইত্যাদি কোষে থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর আকারে কি থাকে? ছোট থাকে। পরবর্তী স্লাইডে যে নিউক্লিয়াস। জীবকোষে প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। নিউক্লিয়াসের বিভিন্ন অংশ দেখি আমরা এবার। একটি সুগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা নিয়ে গঠিত। নিউক্লিয়াস ঝিল্লি দেখো, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। আবার নিউক্লিওপ্লাজম দেখো, নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো যে থকথকে চটচটে অংশ থাকে সেটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার যে বস্তু দেখা যায়, বড় একটা গোলাকার একটা বস্তু দেখা যায় বলটার ভিতরে আর একটু গাঢ় ধরনের, সেইটিকে বলা হয় নিউক্লিওলাস। ক্রোমাটিন জালিকা। নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো যে অংশটি দেখা যায় সেটি হচ্ছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তুও বলা হয় এটিকে। তাহলে আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটু সুস্পষ্ট ধারণা পেলাম। এবার চলো পরবর্তী স্লাইডে যাই। মাইটোকন্ড্রিয়া। কোষের সাইটোপ্লাজমের মাঝে বিক্ষিপ্তভাবে অবস্থিত ধূসর বর্ণের কোষের সকল জৈব কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী বিশেষ ধরনের অঙ্গাণুকেই বলা হয় কি? মাইটোকন্ড্রিয়া। এটিকে কোষের পাওয়ার হাউসও বলা হয়, কারণ এটি কোষের জৈবিক কাজ সম্পন্ন করতে যা ধরনের শক্তির প্রয়োজন হয় সবগুলো শক্তি মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে থাকে। এটি বিভিন্ন আকৃতির হতে পারে, এটি গোলাকার হয়, দণ্ডাকার হয়, সূত্রাকার হতে পারে। ঝিল্লি ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়াতে ঝিল্লি ক্রিস্টি অক্সিজম ম্যাট্রিক্স অংশগুলো নিয়ে গঠিত। এটিকে কোষের শক্তিঘর বলা হয়। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে, মানে আমরা দেখলেই যেন চিনতে পারি এটি কি অঙ্গাণু, একটি সুস্পষ্ট ধারণা পেয়েছি, এবং অঙ্গাণুগুলো কি ধরনের কাজ করে আমি সংক্ষেপে এর একটা ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করেছি। আমি প্লাস্টিডের কাজ সম্পর্কে বলেছি। উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তারপর হচ্ছে আমি কোষ প্রাচীর সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা বিভিন্ন ধরনের কোষ সম্পর্কে বিভিন্ন ধরনের কোষের অঙ্গাণুগুলো কি ধরনের কাজ করে এই সম্পর্কে আলোচনা করেছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসের উপর নির্ভর করে তোমাদেরকে যদি আমরা শ্রেণীতে মানে শ্রেণীকক্ষে থাকতাম তাহলে অবশ্যই তোমাদেরকে আমি বলতাম এতক্ষণ পর্যন্ত যে যে অঙ্গাণুগুলো দেখেছো দেখে এক পলকে আমরা একটা উদ্ভিদ কোষ আঁকতে পারি কিনা দেখি। উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুর কার্যাবলীগুলো কি কি কাজ করে সংক্ষেপে 1 লাইন 2 লাইন অথবা ধারণাটা আমি জানার চেষ্টা করতাম, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে তো এটা সম্ভব হচ্ছে না। তাই আমরা আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো এবং পাঠ্যপুস্তকের সহায়তায় আরো একটু বিশদভাবে আলোচনা করার পর তোমরা মূল্যায়নের কোয়েশ্চেন গুলো আনসার করতে পারবে। কোন কোষে কোষ গহ্বর বড়? দেখে বলো তো। হ্যাঁ, অবশ্যই উদ্ভিদ কোষে। প্রোটোপ্লাজম কাকে বলে?
চটচটি যে অর্ধতরল পদার্থ থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের ঝিল্লিযুক্ত অঙ্গাণু কয়টি? প্লাস্টিডের প্রধান কাজ কি? লিউকোপ্লাস্ট কাকে বলে? অবশ্যই আশা করি এগুলো পারবে। প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন রঙের যে বৈচিত্র্য হয় ফল ফ্রুটের মধ্যে, ফলের মধ্যে, গাছের বিভিন্ন ফলের ফুলের মধ্যে এটি প্রদান করে। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, অর্থাৎ এখানে কোনো রজক পদার্থ থাকে না, বিধায় এটি বর্ণহীন হয়ে থাকে। চলো আজকের ক্লাসের উপর নির্ভর করে তোমাদেরকে বাড়ির কাজ প্রদান করি। উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকো। একটি যদি তুমি উদ্ভিদ কোষের সুস্পষ্ট চিহ্নিত চিত্র আঁকতে পারো তাহলে তোমার কোষ, এই উদ্ভিদ কোষ সম্পর্কে তোমার একটা সুস্পষ্ট ধারণা হবে। বিভিন্ন অঙ্গাণুগুলি কি করে একটা সুস্পষ্ট ধারণা পাবে। আশা করছি বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ ও ফুলের শুভেচ্ছা জানিয়ে এখানে ক্লাসটা শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ।